অনুষ্ঠান দেখছেন, আজকে আমাদের যেটি বিষয় নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে যে গণমাধ্যম সত্য বলছে না। এই জন্য এই টপিকটি আমরা আজকে নিয়েছি। সেটি হচ্ছে যে বিশেষ করে বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর থেকে যত খবর আমরা দেখিয়েছি, যদিও প্রতি মুহূর্তে জানানো হচ্ছে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের আপডেট কি, প্রতি মুহূর্তে জানানো হচ্ছে জনাব তারেক রহমান কি দেশে আসবেন কি আসবেন না, এবং যখন জুবাইদা রহমান আসলেন তার বাসায় যাওয়া থেকে শুরু করে সব কিছুই টেলিভিশনগুলো কভার করলো। কিন্তু তারপরেও যেখানেই আমরা যাচ্ছি মানুষজন প্রশ্ন করছেন খালেদা জিয়াকে আজ আসলে বেঁচে আছেন। তার স্বাস্থ্য নিয়ে নানা রকমের গুজব, যেগুলো দেখা যায় যে সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে যেগুলো বেশি করে প্রচার পাচ্ছে, কেন যেন মানুষ সেদিকেই বিশ্বাস করছে। টিভিতে যে খবরগুলো আসছে মনে হচ্ছে যে সেই বিষয়গুলো বা পত্রিকায় যে খবরগুলো আসছে সেটার উপর মানুষের আস্থা অনেকটা কম বলে মনে হচ্ছে গণমাধ্যমের প্রতি মানুষের যে আস্থা সেটি এক ধরনের তলানিতে গিয়ে ঠেকেছে কিনা। জনাব আলতাফ পারভেজ, এটার কারণটা কি সেটি যদি প্রথমে একটু বলেন আপনি। মানে আমি ম্যাডাম খালেদা জিয়ার ঘটনাকে উপলক্ষ করে যদি এই প্রশ্নটা করেন, আমি বলবো সেখানে আসলেই গণমাধ্যম এর মধ্যে একটা অসুস্থ প্রতিযোগিতা ছিল, এবং এটার সাথে যুক্ত হয়েছে যে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে ব্রিফিংয়ের একটা সমস্যা দেখেছি। এই ব্রিফিংটা হওয়া উচিত ছিল যিনি সরাসরি চিকিৎসার সাথে যুক্ত, কিন্তু বিভিন্ন জন যারা রাজনীতির সঙ্গে যুক্ত তারা ব্রিফিং দিয়েছেন। ফলে মানে ওনার স্বাস্থ্যের অবস্থাটা আসলে প্রকৃতই কি সেটা কিন্তু নানা ধরনের গুঞ্জনের জন্ম দিয়েছে, বিভ্রান্তির জন্ম দিয়েছে, এবং মানুষ কিন্তু অনেক জিনিস অনুমান করে নিয়েছে। এবং মিডিয়ার মধ্যেও যেহেতু এখন টেলিভিশন চ্যানেল অনেক, পত্রপত্রিকা, তাদের ভিতর যে প্রতিযোগিতা দেখা গেছে যে ওনাকে কত অসুস্থ তুলে ধরা যায়, এটা একটা দুর্ভাগ্যজনক ব্যাপার সেইটা সম্ভব হয়েছে যেহেতু ব্রিফিং বিভিন্ন জন দিয়েছে। এইটা আমার মনে হয় একটা কারণ যে এই ঘটনাটা ঘটেছে। এই ঘটনায় খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে মিডিয়ার বিশ্বাসযোগ্যতা যে কিছুটা ক্ষুণ্ণ হয়েছে, এটা একটা বাস্তবতা। দ্বিতীয়ত, এখন ওনার শরীর ব্রিফিং এর ব্যাপারটা তো বিএনপি হ্যান্ডেল করেছে, হ্যাঁ, কিন্তু বিএনপি হ্যান্ডেল করা ঠিক হয়নি। গণমাধ্যমের দুর্বলতা না, আমি বলবো যে এটা গণমাধ্যমে এই প্রশ্নটা করা উচিত ছিল, যে বা ব্রিফিং নেওয়া উচিত ছিল যে আমরা সরাসরি চিকিৎসায় যারা যুক্ত সেরকম একজন ডাক্তারের কথা বলা হয়েছিল। ডাক্তার জাহিদ ব্রিফ করেন না, কিন্তু উনি তো একই সাথে বিএনপিরই একজন স্থায়ী কমিটির সদস্য। তার চেয়ে ভালো তো যিনি সরাসরি শুধুই ডাক্তার, পেশাজীবী হিসেবে ডাক্তার, এরকম একজনের ব্রিফিং। এবং বিএনপির যিনি জাহিদ সাহেব ব্রিফিং দিয়েছেন তার বাইরেও অনেকে কমেন্টস করেছেন, আমি এরকম দেখেছি টিভিতে, সেটাও ঠিক হয়নি। ফলে এই নানাজনের বহুমুখী ব্রিফিংয়ের কারণে মিডিয়া নানাজনের মতামত নিয়ে নানাভাবে প্রচার করেছে, এই থেকেই অনুমান হচ্ছে। দেখুন, গত 3 দিনের আমরা যদি মিডিয়া আমি দেখেছি, কখনো অত্যন্ত সংকটাপন্ন, কখনো ভালো, এবং আজকে যেটা অবাক বিষয় দেখলাম, আজকে সকালবেলা প্রায় কোনো অনলাইন মিডিয়া খালেদা জিয়ার শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সংবাদই ছিল না, অথচ 72 ঘন্টার পর এটার একটা ফলো আপ তো থাকাই উচিত ছিল, পরে 2-1 জনের দিয়েছে। এগুলো মিলে আমার মনে হয় বড় ইভেন্টগুলো, ন্যাশনাল ইভেন্টগুলো আমরা কিভাবে কাভার করব, এ নিয়ে আমাদের মিডিয়ার ভিতর একটা অসুস্থ প্রতিযোগিতা থাকে। আর এইটা আরও অসুস্থ করে ফেলেছে ইউটিউবে, সেখানে তো যা ইচ্ছা তাই বলা যায়, ফেসবুকে যা ইচ্ছা তাই বলা যায়, এরকম একটা অবস্থায় আমরা চলে এসেছি। তো জনগণ ওইগুলো দেখেও বিভ্রান্ত হয়, এবং রাজনৈতিক দলগুলো, বিএনপি বা বিএনপির যারা প্রতিপক্ষ আছে, তারা এটাকে নানাভাবে প্রচার করেছে, প্রচারের কাজে ব্যবহার করেছে। এই সব মিলিয়ে আমি বলবো যে এই অধ্যায়ে মানুষ প্রকৃত তথ্য জানার অধিকার থেকে খানিকটা বঞ্চিত হয়েছে। এটা তো বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য এবং তারেক রহমানের ফেরা না ফেরা নিয়ে যে বিতর্কটা ছিল সেটি নিয়ে আপনি মিডিয়ার কথা বলছিলেন, মিডিয়ার রোলের কথা বলছিলেন, কিন্তু নির্বাচনের তফসিল আমরা দেখছি যে ঘোষণা হয়ে গেছে এবং মিডিয়াতে সেই সংক্রান্ত নিউজও আসছে, কিন্তু তারপরেও মানুষজনের এক ধরনের ধারণা যে নির্বাচন খুব সম্ভবত হবে না, এবং মিডিয়া খুব সম্ভবত জানে কিন্তু মিডিয়া খবরটি দিচ্ছে না। সেটির কারণটা কি? না, তারেক রহমানের ব্যাপারে আমি তাহলে বলি, আমি আগে বলিনি। সেটা হলো, দেখুন, এখানেও বিএনপি বা বিএনপির নেতৃত্ব জনগণকে মিডিয়ার মাধ্যমে প্রকৃত তথ্য কি এখন পর্যন্ত জানতে দিয়েছে? বিএনপির অনেকে বলেছেন উনি নভেম্বরে আসবেন, নভেম্বর চলে গেল, এখন ডিসেম্বর। উনি কেন আসছেন না, বিএনপির পক্ষ থেকে এই বিষয়ে এখনও বিশ্বাসযোগ্য বিস্তারিত অবহিত করা হয়নি। ফলে মিডিয়া নানা ধরনের খবরই দিয়েছে। বিএনপির এক এক নেতাকে টকশোতেও তো অনেকে অনেকভাবে বলেছেন যে উনি শিগগির আসবেন, ওনার নিরাপত্তার ব্যাপারটা হচ্ছে, উনি
গাড়ির দরখাস্ত করেছেন আমরা জানি, উনি আগ্নেয়াস্ত্রের অনুমতি চেয়েছেন, সেগুলো পাওয়া গেছে। এগুলো তো মিন করে যে উনি আসছেন, কিন্তু উনি এখনও আসেননি এবং ওনার মা অসুস্থ হওয়ার পরও আসেননি। উনি নিরাপত্তাহীনতার কথা বলছেন এবং পুরো ব্যাপারটা ওনার নিয়ন্ত্রণ নেই এটাও বলা হচ্ছে। কিন্তু এখানে মিডিয়া যেটা পারেনি যে সরাসরি একটা সিরিয়াস অনুসন্ধানী প্রতিবেদন করা, বা যে উনি কেন আসছেন না এবং উনি আদৌ আসবেন কিনা, এরকম একটা জাতীয় সন্ধিক্ষণে যখন নির্বাচন উপস্থিত, যখন ওনার দলকে নেতৃত্ব দিবেন উনি প্রচারে, ওনার দলের অনেকে কিন্তু নির্বাচনী প্রচার ঠিকভাবে শুরুও করেনি ওনার অনুপস্থিতিতে, এবং অনেক আসনে তাদের প্রার্থী দেওয়া বাকি আছে। কিন্তু তাদের যে প্রধান প্রতিপক্ষ জামাত ইসলামের নির্বাচনী প্রচারণার প্রথম অধ্যায় ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এমন আসন প্রায় নেই যেখানে জামাত অনেক ধরনের নির্বাচনী প্রচারণা বাকি রেখেছে। আমি অন্তত একটা আসনের কথা জানি, ভোটারদের ভোট কেন্দ্রে যে ভ্যানে করে নিয়ে আসা হবে সেই ভ্যান চালকদেরও তারা প্রশিক্ষণ দিয়ে ফেলেছে। তাহলে বিএনপির নির্বাচনী প্রচারণা কত পিছিয়ে আছে আমরা ধারণা করতে পারি। এটা মূলত তাদের নেতৃত্ব আসবে কিনা, কবে আসবে, এই ধরনের অনিশ্চয়তার কারণে তারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এতে জনগণের চাওয়া পূরণ হচ্ছে না। জনগণ তো আশা করে দেশের প্রধান দলগুলোর নেতৃবৃন্দ নির্বাচনের সময় তাদের মাঝে এসে বলবে তারা আগামী দিনের বাংলাদেশকে কিভাবে গড়ে তুলতে চায়। সেটাও একটা, আমি বলবো, জনগণের চাওয়া পূরণ হচ্ছে না।